গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধকে বাণী বলছে, মিস্টার চ্যাটার্জি, আপনি আরেকটাবার ভেবে দেখুন। এভাবে রাগ করে আসাটা একদম উচিত হয়নি। প্লিজ আপনি আরেকবার ভেবে দেখুন। দাদু ভীষণ কষ্ট পাবে। আর আপনার কোম্পানিটার কথা একটিবার ভাবুন। কথা শুনে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলছে, বাণী, তুমি আমাকে আর অনুরোধ করো না প্লিজ। যেখানে আমার কোনো সম্মান নেই, যেখানে আমার বউয়ের কোনো সম্মান নেই, সেখানে আমি থাকতে পারবো না। সেটা যত বড়ই জায়গা হোক না কেন। শোনো, আমার কোম্পানির কথা আমি চিন্তা করে এতদিন এত অপমান এত কিছু সহ্য করে এই কোম্পানিতে থেকেছি, কিন্তু আর পারছি না। এই কোম্পানি আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার থেকেও বেশি আজকে আমাকে অপমান হতে দিয়েছে। আজকে আমি অনেক অপমান ফেস করেছি। তুমি বলেছিলে না চেয়ারটা চলে গেছে, কি চেয়ার চলে গেলে কি হয়, কাজটা ঠিক থাকলেই হয়। চেয়ার অত বড় কিছু না, এই কথা বলেছিলে। সেই কারণেই কিন্তু আমি এই চাকরিটা রেখেছি, আমি এই চাকরিটা ছাড়িনি। তবে আজকে যেটা হলো একদমই ঠিক হলো না। প্লিজ তুমি আমাকে আর আটকাবে না। আর মৌলি যেটা করেছে একদমই ঠিক করেনি। এরপর বাণী বলছে, মৌলি দিদি তো আমার জন্য এসব কিছু করেছে। আমি যদি আপনাকে বিয়ে না করতাম তাহলে এমনটা হতো না। এরপর অনিরুদ্ধ বলছে, বাণী তুমি কি চাইছো? আমি এখন মৌলিকে গিয়ে বলি যে আমি বিয়ে করব মৌলিকে, তারপর তুমি আর তানিয়া চলে যাও ওই গ্রামে। এরপর তোমাদের আবারও সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না। শোনো বাণী, আমি তোমার কথা বলছি না, আমি প্রিন্সেসের কথাই ভাবছি। প্রিন্সেসকে আমি এমন জায়গায় ঠেলে দিতে পারবো না যেখানে আমার প্রিন্সেসের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়, আর সাথে তোমাকেও আমি ফেলে দিতে পারবো না। তাই আমাকে আর কিছু বলো না। এই কথা বলে চলে যায় গাড়িতে। এরপর বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, উনি আমার মেয়ের কথা আর আমার কথা এত চিন্তা করে, কিন্তু আমারও তো তার জন্য চিন্তা করতে হবে। তার জীবনটা এভাবে শেষ হতে দেব না। আমি একদিন চ্যাটার্জির জীবন থেকে অনেক দূরে চলে যাব। এই কথাই বলছে বাণী। ওইদিকে দেখা যাবে নয়নতারা নকুলদের বাড়িতে গেছে অনেক গিফট নিয়ে। নয়নতারাকে দেখে বোঝা যাচ্ছে নয়নতারা ভীষণ খুশি। এরপর নকুলকে বলছে, জানিস আজকে কি হয়েছে? আজকে অনেক বড় একটা কাণ্ড ঘটেছে। আজকে আমি অনেক খুশি। আজকে নিজে থেকে ওর চাকরিটা চলে গেছে, কারণ কুড়ুলের উপর পা দিয়েছে অনিরুদ্ধ। অনিরুদ্ধর চাকরিটা চলে গেছে। এই কথা বলে নকুলের বউর কাছে গিয়ে বলছে, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি একদমই খুশি হওনি। তবে তাতে আমার কি, আমি তো খুশি। তুমি খুশি হলেও তোমার মুখটা মিষ্টির মতো লাগবে না, কারণ তুমি দেখতে মিষ্টি না। এরপর নকুলের কাছে গিয়ে বলছে, আজকে তো আমার খুব আনন্দ, কারণ আজকে অনিরুদ্ধ চাকরিটা চলে গেছে। অনিরুদ্ধকে এই কোম্পানি থেকে বের করে দিয়েছে। এই কথা বলেই দেখা যাবে নাচানাচি করছে নয়নতারা। আর নকুলকেও বলছে, নাচছিস না কেন? আজকে তো খুশির দিন। এরপর অন্তরা বলছে, কোম্পানি থেকে চাকরি চলে গেছে দাদা ভাইয়ের। এরপর আর্য বলছে, না না, চাকরিটা চলে যায়নি। আমি নিশ্চিত যে দাদা ভাই এই চাকরিতে রিজাইন দিয়েছে। সে কথা বলতে অন্তরা বলছে, হ্যাঁ এটাই হবে হয়তো। এইদিকে দেখা যাবে আর্যর মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এইদিকে দেখা যাবে আর্য বলছে, আমি জানি দাদাভাই ইচ্ছে করে রিজাইন দিয়েছে, কারণ ওখানে থাকা তো সম্ভব না। দাদাভাই এটা বুঝতে পেরেই নিজেই রিজাইন দিয়েছে। এই কথা বলতেই দেখা যাবে নয়নতারা আর্য আর অন্তরার কাছে গিয়ে বলছে, এই তো ব্রিলিয়েন্ট, আমার নাত আর নাত বউটা খুব ব্রিলিয়েন্ট, এই কারণেই তো তোদের এত ভালোবাসি। এরপর দেখা যাবে অন্তরা বলছে, তো ভালোই হয়েছে তাই না? দাদাভাই কিন্তু বুদ্ধিমানের কাজ করেছে। এরপর আর্য বলছে, হ্যাঁ বুদ্ধিমানের কাজই তো করেছে। এখন থেকে আর কোনো বাধা নেই, এখন স্বাধীনভাবে নিজে আবার বিজনেস শুরু করতে পারবে। এই কথা বলাতে ভীষণ খুশি হয়ে যায় নকুলের বউ অন্তরা আর আর্য। এরপর দেখা যাবে নয়নতারা অবাক হয়ে যায়, মনে মনে বলছে, কি ওদের এত খারাপ একটা খবর দিলাম তারপরে ওরা হাসছে। এরপর নকুল বলছে, কি মা, এই বুদ্ধিটা তোমার আর তোমার নাতনির মৌলির, তাই না? এই কথা শুনতে নয়নতারা বলছে, কি বলছিস কি? এরপর নকুল বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা ভেবেছিলে সেটা হবে না। কারণ অনিরুদ্ধ একা একা যদি বিজনেস শুরু করে নতুন করে, তাহলে ওকে কেউ হারাতে পারবে না। ও ভালো কিছু করতে পারবে। এই কথা শুনে নয়নতারা রেগে গিয়ে বলছে, হ্যাঁ তোদের কথা হলো না, একদম হলো না, একা কিছু করতে পারবে না। এই কথা শুনেই দেখা যাবে আর্যর মা এসে বলছে, কি বলুন তো মা, আপনি আর আপনার নাতনি ওর পিছনে লাগলেও ওর কিছু হবে না, ও একদিন অনেক বড় হবে, দেখে নিয়ে কথা বলে চলে যায়। এরপর আর্য এসে বলছে, ঠাম্মি, অনিরুদ্ধদার উপর আমার বিশ্বাস আছে, উনি ঠিকই একা কোম্পানি দাঁড় করিয়ে ফেলতে পারবে। এই কথা বলে চলে যায়। এরপর অন্তরা এসে বলছে, দাদাভাই একদিন ঠিকই সফল হবে। এই কথা বলে চলে যায়। এরপর নকুল এসে নয়নতারাকে বলছে, মা, তোমার নাতনির প্ল্যানটা কিন্তু কাজে দিল না, কারণ ও একা একা কোম্পানি দাঁড় করিয়ে ফেলবে। ও নিজেই দেখবে একদিন সফলতা অর্জন করবে। এরপর দেখা যাবে নয়নতারা বলছে, কি বলছিস? আমার আর মৌলির জন্য এসব কিচ্ছু হয়নি, আমার দিদি ভাইয়ের জন্য কিচ্ছু হয়নি, হয়েছে তো ওই বানানির জন্য, চাল চুলোহীন মেয়ে একটা। এই কথা বলতে দেখা যাবে নকুল বলছে, ও চাল চুলোহীন না মা, তুমি খুব ভালো করে জানো বাণী কে। এই কথা বলতেই অবাক হয়ে যায় নয়নতারা, বলছে, কে বাণী? এরপর কথা ঘোরানোর জন্য নকুল বলছে, বাণী আমাকে কাকা বলে,
এই সুবাদেই কিন্তু ও আমার ভাতিজি হয়। কথা বলতে নয়নতারা বলছে ও তোর আপন কিচ্ছু না, দেখিস একদিন ওর কার্য সিদ্ধি হয়ে গেলে তোদেরকে লাথি মেরে তাড়িয়ে দেবে। কথা বলতে নকুল বলছে একদমই না। ওইদিকে দেখা যাবে মৌলি ঈশানী আর মীনাক্ষীকে বলছে মম ড্যাড তোমরা এখনো তৈরি হওনি কেন বলো তো? আমি তো বলেছি বাইরে খাবার খেতে যাব। কথা শুনে ঈশানী বলছে তুমি এই পরিস্থিতিতে ওইভাবে স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছো মৌলি বলো তো? এরপর মৌলি বলছে কেন কি হয়েছে মম? এরপর মীনাক্ষী বলছে আজকে অনিরুদ্ধ রিজাইন দিয়েছে, অনিরুদ্ধ চলে গেছে, তুমি বুঝতে পারছো মৌলি? এরপর মৌলি বলছে তাতে আমি কি বা করতে পারি, আমি তো আটকে ছিলাম, চেষ্টা করেছি কিন্তু ও তো থাকেনি। কথা বলতেই ঈশানী গিয়ে মীনাক্ষীকে বলছে মীনাক্ষী শোনো, আমার মনে হচ্ছে অনিরুদ্ধকে ফিরিয়ে আনা উচিত, তুমি একবার বলো না ওর সাথে কথা। অনিরুদ্ধ থাকলে মৌলিরই ভালো হতো, কাজে অনেকটাই সাহায্য পেত, কিন্তু মৌলি তো কিছুই বোঝে না, মৌলির দ্বারা এসব সম্ভব না, তাই অনিরুদ্ধকে কোম্পানিতে ভীষণ প্রয়োজন। কথা বলতেই শুনে ফেলে এসে নয়নতারা। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ বাড়িতে গিয়ে রিজাইনের কথাটা বলাতে এরপর অনিরুদ্ধর মা বলছে এটা কি করলি তুই, না জেনে বুঝে এভাবে কেন রিজাইন দিলি? এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে যেখানে আমার ওয়াইফের, আমার স্ত্রীর কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই, সেখানে সেখানে আমি এক মুহূর্তও থাকবো না, তাই সেখান থেকে আমি চলে এসেছি। এই কথাই বলছে অনিরুদ্ধ। ওইদিকে দেখা যাবে মীনাক্ষী মৌলিকে গিয়ে বলছে তুই অনেক বড় ভুল করেছিস মৌলি, কারণ অনিরুদ্ধ যতটুকু বুঝে তুই তার একটুকুও বুঝিস না। অনিরুদ্ধ থাকলে কোম্পানিটা খুব ভালো চলতো, আর তুই কি না অনিরুদ্ধকেই তাড়িয়ে দিলি? এরপর মৌলি বলছে ড্যাডি শোনো, আমি তাড়িয়ে দিইনি, জানো তো আমি দাদু ভাইকে বলেছি, কিন্তু দাদাই আমার কোনো কথাই শুনেনি, আর অনিরুদ্ধ অনিরুদ্ধ তো কিছুই বলেনি, কিন্তু শেষমেশ বানি আসাতেই সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে, আর দাদাইও রেগে গেছে, অনিরুদ্ধও রেগে গেছে। এরপর দেখা যাবে নয়নতারা মৌলিকে ডেকে বলছে মৌলি তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় অনিরুদ্ধকে আবার ফিরিয়ে আনা উচিত। কথা বলতে মৌলি বলছে শানিকে বলছে মম ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে, প্লিজ তোমরা মন খারাপ করে থেকো না, আমি জানি তোমরা বাণীকে কত ভালোবাসো, সেই কারণে বাণীর বিষয়ে কথা শুনতে চাইছো না, আমি তো বাণীর বিষয়ে খারাপ কিছু বলিনি দাদাইয়ের কাছে, তারপরে এসব কিছু হয়ে গেল, দেখো তো কি থেকে কি হয়ে গেল। কথা বলতে ঈশানী মীনাক্ষীকে বলছে মীনাক্ষী শোনো, অনিরুদ্ধকে যে করেই হোক কোম্পানিতে ফিরিয়ে আনো, অনিরুদ্ধকে গিয়ে বলো। এরপর মীনাক্ষী বলছে তোমার কি মনে হয় এখন অনিরুদ্ধর কাছে গেলে অনিরুদ্ধ আবার কোম্পানিতে ফিরে আসবে? না না, তুমি তো ওকে খুব ভালো করেই চেনো, তবে আমি চেষ্টা করছি। এরপর ঈশানী বলছে ঠিক আছে। এরপর মীনাক্ষী সেখান থেকে চলে যায়, ঈশানীও চলে যায়। এদিকে দেখা যাবে ঈশানী আর মীনাক্ষী চলে যাওয়াতে এরপর নয়নতারা মৌলিকে বলছে দিদি ভাই কি করতে হবে তোমাকে জানো তো, তোমাকে অনিরুদ্ধকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে, কারণ অনিরুদ্ধ যদি এখান থেকে চলে যায় এরপর বাণী তো সারাক্ষণ অনিরুদ্ধর কাছাকাছি থাকবে, তখন তুমি শিশুর মতো ডাস্টবিনে পড়ে থাকবে। এই কথা শুনে মৌলি বলছে হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ডমামি, আমি দেখছি কি করা যায়, বাণীকে তো আমি আউট করবো। এই কথাই বলছে মৌলি। ওইদিকে দেখা যাবে বাণীর মামুনি বলছে আমি একটা কথা বলি, তোমার এভাবে চলে আসাটা ঠিক হয়নি, আমি জানি আমার কোনো অধিকার নেই, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এটা একদম ঠিক হয়নি। এরপর অনিরুদ্ধর মা বলছে হ্যাঁ অনিরুদ্ধ, তোর এভাবে রাগ করে চলে আসাটা একদমই ঠিক হয়নি, তুই ছাড়া ওই কোম্পানিটা কি করে চলবে বলতো? মেসোমশাই আর মৌলি এই দুজনেরই তো শুধু এই কোম্পানিটা না, এই কোম্পানিটা তো তোরও, তাহলে কি করে চলে এলি বলতো? কথা বলতেই দেখা যাবে বাণী বলছে হ্যাঁ আমি তো ঠিক এই কথাটাই বলছি। আচ্ছা ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমার জন্যই তো এইসব কিছু হয়েছে, আমি বরং দাদুর কাছে গিয়ে দুহাত জোর করে ক্ষমা চাই। এরপর দেখা যাবে অনিরুদ্ধ বলছে তুমি ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে বাণী। এরপর দেখা যাবে বাণী বলছে শুনুন, উনি তো গুরুজনের কাছে ক্ষমা চাইতে তো কোনো পাপ হবে না তাই না, তাহলে আমি ক্ষমাটা চেয়ে আসি। এই কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধ বলছে না, যেখানে আমার স্ত্রীর কোনো মর্যাদা নেই সেখানে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, আমি মানছি দাদু গুরুজন, মৌলির কোনো কথা আমি ধরিনি, কিন্তু দাদু এটা কি করে করতে পারলো বলো তো? এরপর বাণী বলছে আচ্ছা আমি গিয়ে দাদুর কাছে ক্ষমা চেয়ে আসছি। এরপর দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে আটকে দেয়, বলছে একদম যাবে না, শোনো আমি নিজে একটা রেস্টুরেন্ট খুলবো আর সেই রেস্টুরেন্টের নাম হবে বাণী। কথা শুনে বাণী ভীষণ লজ্জা পেয়ে যায়, তখনই সেখানে চলে আসে আর্য, অন্তরা আর আর্যর মা আর নকুল। এরপর অন্তরা এসে অনিরুদ্ধকে বলছে দাদা ভাই তুমি একদম ঠিক ডিসিশনই নিয়েছো, তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইলে তুমি কিন্তু খুব ভালো করে রেস্টুরেন্ট দিয়ে বসলে রেস্টুরেন্টটা কিন্তু ভালোই চলবে, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। এরপর নকুল বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলছে। এরপর আর্যর মা বলছে শোনো, একটা কোম্পানি থেকে এভাবে বেরিয়ে এসে নতুন করে একটা কোম্পানি দিতে কিন্তু অনেক সমস্যা হতে পারে, অনেক কিছু মেনটেন করতে হয়, আমি বলি কি তুমি ওই কোম্পানিটা ছেড়ে ভুলই করেছো। এরপর আর্য বলছে কি বলছো কি তুমি মা, তুমি আমাদের অনিরুদ্ধ দাকে কি ছোটখাটো মানুষ ভেবেছো নাকি? তুমি চিনোই না অনিরুদ্ধ দাকে, দেখবে নিজে
খুব ভালো করে একটা বিজনেস শুরু করে ফেলবে আর খুব লাভবানও হবে। এই কথা বলতেই দেখা যাবে অনিরুদ্ধ বলছে, তুমি তো একেবারে তোমার বানি দিদির মতো কথা বললে। ওর আমাকে নিয়ে অনেক কনফিডেন্স, জানো তো আমার নিজের প্রতি অত কনফিডেন্স নেই আমার। আমি বিশ্বাস করে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। এই কথা বলতেই দেখা যাবে বানি এসব কিছু শুনে মনে মনে বলছে, উনি আমাকে এত ভরসা করে, আমার কথাকে এত গুরুত্ব দেয়। এদিকে দেখা যাবে অন্তরা বলছে, বানিদি তুমি একদম ঠিক কথাই বলেছো, আমিও বিশ্বাস করি। এইদিকে দেখা যাবে বানি বলছে, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি বলি কি আপনি রেস্টুরেন্ট দিবেন ভালো কথা, কিন্তু আমার নামে রেস্টুরেন্টটা বানিয়েন না প্লিজ। এই কথা শুনেই দেখা যাবে সবাই হাসছে। এদিকে বানি মনে মনে বলছে, উনি আমাকে অনেক গুরুত্ব দেয়, আমি আর এটাতে না করতে পারবো না, আমি আর না করবো না ওনাকে। নিজের পায়ে দাঁড়াতে চাইছে, নিজের পায়ে দাঁড়াক। এ কথা বলতেই দেখা যাবে মনে মনে কথা বলছে বানি। ওইদিকে অনিরুদ্ধ বলছে, কি বানি তুমি চুপ হয়ে আছো যে? এরপর বানি বলছে, ঠিক আছে আমি আপনাকে আর বাধা দেব না, আপনি যেহেতু চাইছেন যে নিজের পায়ে দাঁড়াবেন তাহলে আমি আর বাধা দেব না। এই কথা বলতেই সবাই হাসছে। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধর মা বলছে, আমি আর কি বলবো, আমি তোদেরকে আশীর্বাদ করি, দুজনে মিলে খুব সুন্দর করে নিজের পায়ে দাঁড়া। এই কথাই বলছে অনিরুদ্ধর মা। ওইদিকে এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যায় সবাই। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ এসে অনিরুদ্ধর মাকে প্রণাম করে। এইদিকে দেখা যাবে নকুল বলছে, আমরাও আশীর্বাদ করি, আমরাও আশীর্বাদ করি, তোমরা অনেক বড় হও। জানো তো বানির মতো মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়, বানি খুবই ভালো একটা মেয়ে। এই কথা বলতে ওইদিকে দেখা যাবে বানির মামনি মনে মনে বলছে, ওনার সে প্রথম দিন থেকে আমি লক্ষ্য করছি বানির প্রতি একটা দুর্বলতা, কিন্তু কি সেটা? ওইদিকে দেখা যাবে অন্তরা বলছে, আচ্ছা এই খুশিতে একটা পার্টি হয়ে যাক না। এই কথা বলতেই বানি বলছে, ঠিক আছে আমি তোমাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এরপর দেখা যাবে আর্য বলছে, কি খাওয়াবে বানিদি, কি রান্না করবে? এরপর বানি বলছে, মিস্টার চ্যাটার্জির প্রিয় খাবার স্টোনাকোভ। এই কথা শুনেই দেখা যাবে সবাই হাসছে। এরপর অন্তরা বলছে, কি ব্যাপার বানিদি, তোমার মনে আছে খাবারটার কথা? এরপর বানি বলছে, কি বলছো তুমি, মনে থাকবে না কেন? এই কথা শুনে সবাই হাসছে। এরপর নকুল বলছে, আচ্ছা তোমরা থাকো, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু কথা বলে আসি। কথা বলে নকুল বেরিয়ে যায়। এদিকে পিছু পিছু বেরিয়ে যায় বানির মামুনি। এরপর বানির মামুনি নকুলকে ডেকে বলছে, আপনি ওই দিন বলেছিলেন ধর্মপতির বিষয়ে আপনি কথা বলেছিলেন, ধর্মপতি যে মেয়েটাকে এনেছিল, মানে বানিকে এনেছিল, তার কথা আপনি বলেছিলেন। আচ্ছা আপনি কি ওর আসল পরিচয় জানেন? কে আসল বাবা মা বানির? আপনি কি সেটা জানতে পেরেছেন? বলুন না, বলুন আমাকে, জেনে থাকলে। এই কথা বলতে অবাক হয়ে যায় নকুল। নকুল ভাবছে কি বলবে এখন সে, কি করে বলবে বানি এই পরিবারেরই মেয়ে? এই কথাই ভাবছে নকুল। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ নিজে একটা বিজনেস খুলবে, সেই কারণে ভীষণ টাকার প্রয়োজন হয়েছে অনিরুদ্ধ, অনেকগুলো টাকার প্রয়োজন অনিরুদ্ধর। এই কথাই বলছে অনিরুদ্ধ অনিরুদ্ধর মায়ের কাছে। আর কম্পিউটার নিয়ে একটা কাজ করতে বসে যায় অনিরুদ্ধ। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ একটা বিজনেস খুলবে বলে টাকার জোগাড় করতে গেছে বানি। একটা লোকের কাছে গিয়ে বানি বলছে, আমাকে অনেকগুলো টাকার প্রয়োজন, এখন চ্যাটার্জির পাশে না দাঁড়াতে পারলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এরপর সেই লোকটা বলছে, তুমি টাকা নেবে কি করে, তোমার কাছে কি কিছু আছে, কেউ কি এভাবে টাকা দেবে? এই কথা বলতেই চিন্তিত হয়ে যায় বানি।